মহারাজ, মহারাজ। কি ব্যাপার সেনাপতি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর কি বলতে চাচ্ছ? শান্ত হয়ে বলো। মহারাজ, আমি একটা দুঃসংবাদ এনেছি। আমাদের বনে একটা ভয়ঙ্কর রোগ এসে হাজির হয়েছে। বনের বেশিরভাগ পাখি সেই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। একের পর এক পাখি যে মারা যাচ্ছে বেশ কিছুদিন ধরে সেই রোগে আক্রান্ত হয়ে। সে কি কথা সেনাপতি? রাজ চিকিৎসক, তুমি কি করছো? এভাবে আমার রাজ্যের পাখিরা কষ্ট পাচ্ছে কেন? ক্ষমা করবেন মহারাজ, আমি বনের আক্রান্ত পাখিদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই রোগ ভীষণ ভয়ঙ্কর। এই রোগের ঔষধ আমার কাছে নেই রাজামশাই। তার উপর রোগীর কাছেই যে যাচ্ছে সেই আক্রান্ত হয়ে যাচ্ছে। হায় সর্বনাশ, এই রোগ তো দেখছি সত্যি ভয়ঙ্কর আর ছোঁয়াচে। সেনাপতি, তুমি পুরো বনে ঘোষণা করে দাও, আজ থেকে পাখিতে পাখিতে চলাফেরা বন্ধ। এক পাখির থেকে আরেক পাখির যথার্থ দূরত্ব বজায় রেখে চলতে হবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, রাজামশাইয়ের আদেশ অনুযায়ী আজ থেকে এক পাখিকে আরেক পাখি থেকে দূরে দূরে থাকতে হবে। শোনো শোনো শোনো। কালু এভাবে পুরো বনে ঘোষণা করে দিতে থাকে। এদিকে রাজা ইগলের বাগানে রাজকুমারী ইকরি আর টুনির মেয়ে টুকি খেলছিল। ইকরি, দেখ দেখ, আমি মাটি দিয়ে পুতুল বানিয়েছি। আরে বাহ, পুতুলটা তো খুব সুন্দর। কিভাবে বানিয়েছিস? আমাকে দেখিয়ে দে তো, আমিও বানাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এইভাবে। ওরা যখন এভাবে খেলছিল ঠিক তখনই সেখানে রাজা ইগল আর রানী ইগলি চলে আসে। মা টুকি, হ্যাঁ রানীমা, বলুন। আজ থেকে রাজদরবারের বাহিরে পাখির প্রবেশ নিষেধ। বনের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুই রাজদরবারে আসতে পারবি না। কি বলছো মা? তোকে রাজদরবারে না আসলে আমি খেলবো কার সাথে? ওকে তুমি এভাবে এখানে আসতে নিষেধ করো না, ও আসবে। না মা ইকরি, এভাবে হয় না। ও রাজদরবারে আসলে ওর সাথে রোগ জীবাণু আসবে। জেদ করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিচ্ছু বুঝছি না। ও রাজদরবারে প্রতিদিন আসবে আর আমরা একসাথে খেলবো। ইকরি তার কথা শেষ করতে না করতেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে রাজা রানী সহ টুকি বেশ অবাক হয়ে যায়। এ কি, কি হলো? কি হলো তোর মা? ইকরি, কথা বল, কথা বল মা। ওগো, ইকরি যে কথা বলছে না। একটি বন্ধু চোখ খোল, টাকা আমার দিকে। টুকি, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। ওগো, ইকরি যে ডাকাচ্ছি না, তুমি রাজ চিকিৎসককে ডাকো। ডাকছি বউ, ডাকছি আমি। ওকে তুমি কক্ষে নিয়ে যাও। ইগলি রাজকুমারী ইকরিকে কক্ষে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে ইগল রাজ চিকিৎসককে নিয়ে আসে। আর রাজ চিকিৎসক রাজকুমারী ইকরিকে ভালোভাবে দেখে বলতে থাকে, মহারাজ, রাজকুমারী ইকরির শরীরেও সেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! মা ইকরি, এবার তবে কি হবে? আমি যে ইকরিকে ছাড়া বাঁচবো না। ঠিক তখনই সেখানে সেনাপতি কাক আসে। মহারাজ, বাহিরে এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। উনি বলেছেন আপনার সাথে দেখা করা তার খুব জরুরি দরকার। সাধু আমার সাথে দেখা করতে এসেছে? ঠিক আছে, চলো। আপনি কে সাধু বাবা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি এই বনে আগে কখনো আসিনি, তাই আমাকে চিনতে পারছিস না। আমি বনে বনে ঘুরে বেড়াই আর ধ্যান করি। এই বনে আসার পর শুনতে পেলাম বনে নাকি ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। হ্যাঁ সাধু বাবা, আপনি সঠিক শুনেছেন। একটু আগে আমার মেয়েও এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা রাজ চিকিৎসকের জানা নেই। জানি না আমার মেয়ে আর এই বনবাসীর কি হবে। আমি জানি কি করলে, কি খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনি জানেন সাধু বাবা? তাহলে বলুন, কি খেলে এই রোগ থেকে মুক্তি মিলবে? জাদুই পেঁপে খেলেই এই রোগ থেকে মুক্তি মিলবে। জাদুই পেঁপে? কোথায় আছে সেই পেঁপে? শোনো, এই বনের গভীরে একটা সাহায্যকারী পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছের পেঁপে এনে সবাইকে খাওয়ালেই সবাই সুস্থ হয়ে যাবে।
ধন্যবাদ ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তোর মনোবাসনা পূর্ণ হোক বৎস। আমার ধ্যানে বসার সময় হয়েছে, আমি আসি তবে। সেনাপতি, তুমি তো সবই শুনলে। যাও, নিয়ে এসো সেই সাহায্যকারী পেঁপে গাছ থেকে জাদুই পেঁপে। মহারাজ, যাবই তো সেই জাদুই পেঁপে আনতে, তবে ওই পেঁপে এনে আমি আপনাকে দিব না। আমি ওই পেঁপে বনের পাখিদের কাছে বেশি দামে বিক্রি করে দিব আর ধনী হব। তখন আমাকে আর এই দরবারে সেনাপতির কাজ করতে হবে না। কি হলো সেনাপতি, কি বিড়বিড় করছো? কিছু না মহারাজ, আমি যাচ্ছি ওই জাদুই পেঁপে আনতে। এই বলে কালু গভীর বনের দিকে চলতে থাকে আর সাহায্যকারী পেঁপে গাছ খুঁজতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে এক পর্যায়ে কালু সাহায্যকারী পেঁপে গাছের সামনে চলে আসে। এই তো সেই পেঁপে গাছ। যাই, টপাটপ কয়েকটা পেঁপে ছিঁড়ে কেটে পড়ি। কালু যেই পেঁপে ছিঁড়তে ধরে ঠিক তখনই পেঁপে গাছ কথা বলে ওঠে। দাঁড়াও, কে তুমি? কি দরকারে আমার কাছে পেঁপে ছিঁড়তে এসেছো তুমি? আমি এই রাজ্যের সেনাপতি। বনে ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেঁপে আমার দরকার। এই পেঁপে নিয়ে গিয়ে আমি বনবাসীর কাছে অধিক দামে বিক্রি করব। দাঁড়া, আমার পেঁপে ছিঁড়তে হলে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে তুই পেঁপে পাবি, আর যদি উত্তর দিতে না পারিস তাহলে পেঁপে পাবি না। আরে রাখ তোর প্রশ্ন টশ্ন, আমি পেঁপে নিতে এসেছি। তুই দিলেও নিব আর না দিলেও নিব। এই দেখ, এক্ষুনি ছিঁড়ে নিচ্ছি, তুই কিচ্ছু করতে পারবি না। কালু যেই পেঁপে ছিঁড়তে ধরে তখনই সাহায্যকারী পেঁপে গাছ জাদু করে কালুকে একটা ছোট গাছ বানিয়ে দেয় আর বলে, আমি সাহায্যকারী পেঁপে গাছ, লোভীদের ছাড়া আমি সবাইকে সাহায্য করি। লোভী কাক থাকিবার গাছ হয়ে। এদিকে ঈগল রাজসভায় পায়চারি করে আর বলতে থাকে, এই সেনাপতি এখনো আসছে না কেন? না না, আমার যে আর তর সইছে না। ওই সেনাপতির অপেক্ষা না করে বরং আমি যাই। ঈগল রাজা নিজেই সাহায্যকারী পেঁপে গাছের দিকে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয়। এই তো পেঁপে গাছ। পেঁপে গাছ, আমাকে তোমার পেঁপে দিয়ে সাহায্য করো। পেঁপে দিব, তবে তার আগে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন পেঁপে গাছ? বলো বলো। প্রশ্নটা হলো, হাত নেই পা নেই দেশে দেশে ঘুরে আর অভাব হলে সবাই অনাহারে মরে। বলো সেটা কি? দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর জানি না। তাহলে তুমি আমার পেঁপেও পাবে না। যাও, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পাঠাও। ঈগল আর কিছু না বলে সেখান থেকে প্রাসাদে চলে আসে আর বনের সবাইকে একত্র করে সেই পেঁপে গাছের কথা সবাইকে বলে। কে কে পারবে পেঁপে গাছের প্রশ্নের উত্তর দিয়ে পেঁপে নিয়ে আসতে? আমি পারবো মহারাজ, পেঁপে গাছের প্রশ্নের উত্তর দিয়ে পেঁপে নিয়ে আসতে। কি বলছিস কি মাটুকি? তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ মা, পারবো। আমাকে যে পারতে হবে আমার বন্ধুর জন্য। এখন আমি চলি মা। হ্যাঁ, আমি তোকে একা ছাড়তে পারবো না রে মা, আমিও যাবো তোর সাথে। এই বলে টুনি টুকি তাদের কথা মতো পেঁপে গাছের সামনে আসে আর পেঁপে গাছকে সব কথা খুলে বলে। পেঁপে গাছ বলো, তোমার প্রশ্ন বলো, আমি উত্তর দিতে প্রস্তুত। প্রশ্নটা হলো, হাত নেই পা নেই দেশে দেশে ঘুরে আর অভাব হলে সবাই অনাহারে মরে। বলো সেটা কি? সেটা হলো মুদ্রা। মুদ্রার তো হাত পা কিচ্ছু নেই, কিন্তু সব দেশেই ঘুরে। আবার মুদ্রার অভাব হলে সবাই অনাহারে মরে যায়। তুমি পেরেছো, নাও তোমার যত খুশি পেঁপে ছিঁড়ে নাও। মা, নাও পেঁপে নাও, এবার যে বনে সবাই সুস্থ হবে। টুনি টুকি পেঁপে ছিঁড়ে নিয়ে রাজ দরবারের দিকে চলতে থাকে। ঠিক তখনই গাছরূপী কালু কাক বলে ওঠে, টুনি টুকি আমাকে বাঁচা, আমাকে এখান থেকে বাঁচা। এ কি? এটা তো সেনাপতি কালু দাদার কণ্ঠ। সেনাপতি দাদা, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমাদের সামনে গাছ হয়ে আছি। সেনাপতি কাকা, তুমি গাছ হলে কি করে গো? সব আমার লোভের কারণে রে, আমার লোভের কারণে। মানে? শোন, খুলে বলছি তোদের।
আমাকে বাঁচা তোরা। আমি আর কখনো লোভ করব না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোরা সাহায্যকারী পেঁপে গাছের কাছ থেকে আমাকে বাঁচা। তুমি কেঁদো না কাকা, আমি দেখছি কি করা যায়। সাহায্যকারী পেঁপে গাছ, তুমি কালু কাকাকে দয়া করে ঠিক করে দাও। কালু কাকা তোর ভুল বুঝতে পেরেছে। তুমি কালু কাকাকে ঠিক করে না দিলে তার পরিবার অনেক কষ্ট পাবে। দয়া করে ঠিক করে দাও। তুমি অনেক ভালো মেয়ে, আমি তোমার কথা মতো ওকে ঠিক করে দিচ্ছি। এই বলে পেঁপে গাছ কালুকে আগের মতো ঠিক করে দেয়। আর কালু খুশি মনে পেঁপে গাছকে অনেক ধন্যবাদ জানায়। আর কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন পেঁপে গাছের কাছে বিদায় নিয়ে রাজদরবারে ফিরে আসে। আর টুকি রানা জাদুই পেঁপে রাজকুমারী সহ সবাইকে খাওয়ায়। আর সাথে সাথেই সবাই ভালো হয়ে যায়। টুকিমা, তুই অনেক ভালো। আর টনি, তুই একটা হীরের টুকরোর জন্ম দিয়েছিস। আজও না থাকলে আমাদের যে কি হতো। টুকিমা, আজ থেকে রোজ তুই একরির সাথে খেলবি। আচ্ছা ঠিক আছে মহারাজ। এভাবেই সবাই টুকির প্রশংসা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কখনো ভালো পাখি হওয়া যায় না। ভালো পাখি হতে হলে সৎ আর নির্লোভী হতে হয়। টুকির ছাগলটা বেশ বড় হয়েছে। এটাকে চুরি করে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এবার দেখ সুখী, এই কালুর চালাকি। হা 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 হা। এ কি, এটা তো একটা নতুন জুতো। কিন্তু এই পায়ের জুতো নিয়ে আমি কি করব? এরপর সুখী আবারও তার ছাগল নিয়ে মাঠের দিকে যেতে থাকে। এদিকে কালু ফেলে রাখা জুতোটা কুড়িয়ে নেয়। আর আবারও অন্য একটা পায়ের জুতো খুলে একইভাবে সুখীর সামনে রেখে দেয়। আরে, এই তো অন্য পায়ের জুতোটা। যাই, পেছন থেকে জুতোটা কুড়িয়ে নিয়ে আসি, তাহলে একজোড়া নতুন জুতো হয়ে যাবে। এরপর সুখী তার ছাগলটা পাশে থাকা একটা গাছের সাথে বেঁধে ফেলে আর ফেলে আসা জুতোটা কুড়িয়ে আনতে যায়। এদিকে কালু সুখীর ছাগল ও নিজের জুতো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কি, জুতোটা তো এখানেই পড়েছিল, কিন্তু কোথায় চলে গেল? ধুর, এই জুতোর পেছনে থাকলে চলবে না, আমার ছাগলকে নিয়ে মাঠে যেতে হবে। এরপর সুখী ফিরে গিয়ে দেখে সেখানে তার ছাগলটা নেই। এ কি, আমার ছাগলটা কোথায় গেল? তবে কি সেই চোর এসে আমার ছাগলটা নিয়ে গেল? না, এ হতে পারে না। আমি এখন কি করব? এই হলো ৫,০০০। যাক, সুখীর ছাগলটা এমন ভাবে চুরি করলাম যে সে আমাকে ধরতেই পারলো না। হা 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 হা। কি সুখী দিদি, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? সুখী তোতাকে সব কথা খুলে বলে। কাঁদিস না রে সুখী, এমনও তো হতে পারে যে ছাগলটা রশি খুলে জঙ্গলে ছুটে গেছে। না কেটে খুঁজে দেখ। যাই, আমিও আমার গাভীটা গোয়াল ঘর থেকে মাঠে বেঁধে আসি। এরপর তোতা বাড়িতে চলে যায় আর গোয়াল ঘর থেকে তার গাভীটা বের করে মাঠের দিকে চলে যায়। আর কালু তোতাকে গাভীটা নিয়ে যেতে দেখতে পায় আর একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আরে, ওই তো সুখীর ছাগলটা ডাকছে। কত করে বললাম ছাগলটা একটু খুঁজে দেখ, কে শোনে কার কথা। যাই, ছাগলটা নিয়ে আসি। এরপর তোতা গাভীটা বেঁধে যেই না ছাগল খুঁজতে যায়, ঠিক তখনই কালু এসে তোতার গাভীটা চুরি করে নিয়ে যায়। এদিকে তোতা ঝোপ ছাড়ে অনেক খোঁজার পরেও কোনো ছাগল খুঁজে পায় না। আর ফিরে এসে দেখে তার গাভীটাও সেখানে নেই। হায় হায় রে, একে সর্বনাশ হয়ে গেল আমার। আমার এত কষ্টের টাকার গাভী, যেটা কিনা চুরি হয়ে গেল। তোতা কাঁদতে থাকে। অন্যদিকে কালু গাভী বিক্রি করে অনেক টাকা পায়। হা 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 হা। এভাবে চালাকি করে অন্যের জিনিস চুরি করলে তো আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব, আর কেউই আমাকে ধরতে পারবে না। হা 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 হা। যাই, আজ আর চুরি করব না, গিয়ে একটু বিশ্রাম করি। এরপর কালু বাড়িতে গিয়ে বিশ্রাম নেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মারে, তুই আমার মেয়ে না হয়েও মেয়ের মতো সেবা যত্ন করেছিস। তুই খুব ভালো মেয়ে রে মা। শোন রে মা,
আমি তোকে একটা ঘটনা খুলে বলি। কি ঘটনা বুড়িমা? শোন তবে, আজ থেকে অনেক আগের কথা। আমি এক সময় খুব ভালো চাবি বানাতে পারতাম। এর জন্য একদিন এক তান্ত্রিক আমার বাড়িতে আসে। শুনলাম তুমি নাকি যে কোনো দরজার চাবি বানাতে পারো। তা আমার একটা দরজার চাবি চাই, তুমি কি বানিয়ে দিতে পারবে? তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দিব। তা সেই দরজাটা যে আমাকে দেখাতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি চলো আমার সাথে। এরপর সেই তান্ত্রিক আমাকে পাহাড়ের পথে এক গুহার কাছে নিয়ে যায়। আর গুহার সামনে থাকে অনেক বড় একটা দরজা। আমি অনেক ধ্যান করে এই জায়গাটার সন্ধান পেয়েছি। এই দরজা খুললেই আমি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাব। আর তোমাকে এই দরজার চাবিটাই বানাতে হবে বুড়িমা। কি পারবে তো চাবিটা বানাতে? হ্যাঁ রে বাবা, আমি পারবো। তাহলে বুড়িমা, তুমি আমাকে কালকের মধ্যেই চাবিটা বানিয়ে দিও, কেমন? এরপর আমরা সেখান থেকে ফিরে আসি। আর আমি চাবিটা বানিয়ে সেই তান্ত্রিকের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু সেই তান্ত্রিক আর আসে না। পরে শুনলাম সেই তান্ত্রিক নাকি এক দুর্ঘটনায় মারা গেছে। আর আমিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তারপর তুমি চাবিটা কি করলে বুড়িমা? চাবিটা আমি আলমারিতে যত্ন করে রেখেছি রে মা। আর সেই চাবিটা আমি তোকে দিলাম। তুই কাল সকালে সেই গুহার দরজা খুলতে যাবি। আজ রাতে চাবি চুরি করব আমি, আর গুহার দরজা খুলে ধন সম্পদ নিয়ে আসবো। হা, 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 হা। কাল ভোরবেলায় আমি বেরিয়ে পড়বো। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে আর আলমারি খুলে অন্য একটা চাবি নিয়ে সেই রাতেই গুহার ভেতরের কাছে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমি ধনী হয়ে যাব। যাই, এক্ষুনি গিয়ে এই চাবি দিয়ে গুহার দরজা খুলি। এরপর কালু যেই না গুহার দরজা খুলবে, ঠিক তখনই সেখানে এক প্রজাপতি আসে। দাঁড়াও, এই দরজায় হাত দেওয়ার আগে আমার একটা সতর্কবার্তা শোনো। এই দরজায় প্রথমবার চাবি ব্যবহার করে খুলতে না পেলে চিরদিনের মতো তুমি প্রজাপতি হয়ে যাবে। ধুর ধুর, যত সব আজগুবি কথা। তাছাড়া এই দেখ, আমি এই দরজা খোলার জন্য চাবি নিয়ে এসেছি। সরে যা, আমার সামন থেকে সরে যা। এরপর কালু চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। আর সাথে সাথে সে একটা প্রজাপতি হয়ে যায়। আর তা দেখে অন্য প্রজাপতি হাসতে থাকে। কি হলো এখন? কি হলো? খুব তো বলেছিলে এই দরজা তুমি খুলতে পারবে। এখন আমার মতো তুমিও প্রজাপতি হয়ে এই দরজা পাহারা দাও। হায় 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 রে, আমি কোন বিপদে পড়ে গেলাম। এখন আমাকে কে বাঁচাবে? যতদিন পর্যন্ত কেউ এসে দরজা না খুলবে ততদিন তুমি এভাবে প্রজাপতি হয়ে থাকবে। একে তুমি আবার কে? আমি হলাম টনি, এই দরজাটা আমি খুলতে এসেছি। টুনির কথা শুনে প্রজাপতি একইভাবে টুনিকেও সাবধান করে দেয়। আর টুনি গিয়ে বুড়িমার বানানো চাবি দিয়ে দরজা খুলে দেয়। এই প্রজাপতি, এই তুই তো বলেছিলি গুহার দরজা খুললে নাকি আমি মুক্ত হয়ে যাব। কই, দরজা তো টুনি খুলে দিল, কিন্তু আমি তো রূপ ফিরে পেলাম না। এই চালাক কালুর সাথে চালাকি, তোকে তো আমি মেরেই ফেলবো। এ কি কালু দাদা, তুমি এভাবে প্রজাপতি হয়ে গেলে কিভাবে? এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। দেখলে তো কালু দাদা, অতিরিক্ত চালাক হলে বিপদে পড়তে হয়। যেমন তুমি চালাকি করতে এসে বিপদে পড়ে গেছো। অতি চালাকের গলায় দড়ি। আমাকে বাঁচা রে টুনি, এই রূপে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি আর কখনো চুরি করব না। কিন্তু আমি যে তোমাকে মুক্ত করার উপায় জানি না কালু দাদা। আমি জানি, এই গুহার ভেতরে একটা বোতলের শিশি আছে। সেই বোতলের পানি পান করলে তুমি আবার আগের রূপ ফিরে পাবে। এরপর টুনি গুহার ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে গুহার ভেতরে অনেক ধন সম্পদ। এরপর টুনি বোতলের শিশি নিয়ে বাহিরে চলে আসে আর প্রজাপতি রূপে কালু সেই বোতলের পানি পান করে আর আগের রূপে ফিরে আসে। আজকে থেকে এই গুহার ভেতরের সব ধন সম্পদ তোমার টুনি, আর এখন থেকে আমি পাহারা দেয়া থেকে মুক্ত। এরপর প্রজাপতিটা চলে যায়।
এসো কালু দাদা, আমরা দুজন মিলে ধন সম্পদগুলো ভাগ করে নেই। তবে শোনো, আর কখনো কারো কোনো ক্ষতি করবে না। এরপর কালু ও টুনি ধন সম্পদগুলো ভাগাভাগি করে নিয়ে বাড়িতে চলে যায় আর তারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতি চালাকের অবস্থা কেমন হয়। অতি চালাকি করলে কালুর মতো বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।